স্ত্রীর সামনে নর্তকীর নাচ দেখে নেশা করে আনন্দ খোঁজে স্বামী, কিন্তু কেন? স্ত্রী চুপচাপ সহ্য করছে। আসিফ চৌধুরী শহরের নামকরা বিজনেসম্যান, টাকা পয়সার কোনো অভাব নেই। টাকা পয়সা যে সবসময় সুখ শান্তি এনে দিতে পারে না, তার বড় উদাহরণ হলো আসিফ চৌধুরী। প্রতিদিন রাত 10টার পর লাল পানি খাবে, চুমকির নাচ দেখবে, টাকা ছিটিয়ে চুমকির গায়ে মারবে, আর নিজেও মাতাল অবস্থায় হেলে দুলে নাচবে। কিন্তু যে আসিফ চৌধুরী একটা সিগারেট পর্যন্ত খেত না, সে আজ 2 মাস যাবৎ মদের নেশায় বুঁদ হয়ে থাকে। নর্তকীর নাচ দেখে নাচ করতে ভালোবাসে, কিন্তু কেন? চলুন উত্তরটা খুঁজে বের করি। চুমকির নাচের তালে সোফায় বসে হালকা দুলছে আসিফ চৌধুরী। ড্রয়িং রুমের পর্দা ফাঁক করে উকি মেরে দেখছে আসিফ চৌধুরীর স্ত্রী শম্পা। কোন স্ত্রীর সামনে স্বামীর এমন অধপতন দেখলে বুকটা ফেটে যাওয়ার কথা, কিন্তু শম্পা স্বামীর অধপতনের জন্য কান্না করছে না, কান্না করছে নিজের পাপে প্রায়শ্চিত্ত করার জন্য। কিন্তু শম্পা কি পাপ করেছে যে কোনো স্বামীর এমন অপকর্মের প্রতিবাদ করছে না, নীরবে চুপচাপ সহ্য করছে? কারণ কি? চলুন আমরা সেই কারণটাই খুঁজে বের করি। রাত 12টা বাজে। 50,000 টাকার একটা বান্ডিল চুমকির হাতে দিয়ে আসিফ চৌধুরী বলল, আপনি চলে যান, নিচে ড্রাইভার আছে, আপনাকে বাসায় পৌঁছে দেবে। চুমকি বলল, শুক্রিয়া সাহেব, আমি তাহলে আসি। আসিফ চৌধুরী বলল, আসুন। চুমকি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মেন দরজার সামনে আসতে দেখলো সামনে শম্পা দাঁড়িয়ে আছে। চুমকি মুচকে হাসি দিয়ে বলল, চোখের পানিটা এখনো শুকায়নি ম্যাডাম, টিস্যু দিয়ে মুছে ফেলুন। শম্পা চুমকির দিকে অপলক তাকিয়ে থেকে বলল, চোখের পানি হয়তো শুকিয়ে যাবে বা টিস্যু দিয়ে মুছে ফেলতে পারবো, কিন্তু হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তা তো শুকাবে না। কোনো নামি দামি ব্র্যান্ডের টিস্যু দিয়েও মুছে ফেলতে পারবো না। চুমকি বলল, ম্যাডাম, আপনাকে আমি আগেও বলেছি আমার মতো হাজারো নর্তক এই শহরে আছে। আমি যদি আগামীকাল আপনার হাজবেন্ডের সামনে নাচ না করতে আসি, তাতে কিন্তু আসিফ চৌধুরী নাচ দেখা বন্ধ হবে না। সে আরেকজনকে ডেকে নিয়ে এসে নাচাবে। তাহলে আমাকে প্রতিদিন এক গল্প না বলে আপনি আপনার হাজবেন্ডের প্রতি কেয়ারফুল হন, দেখবেন আস্তে আস্তে আমার আশা বন্ধ হয়ে যাবে। বলেই চুমকির দরজা খুলে বের হয়ে গেল। শম্পা মনে মনে বলল, দোষ তো আমার, অন্য কাউকে দোষ দিয়ে কি লাভ? ভাবতে ভাবতে বেডরুমের দিকে চলে গেল। বেডরুমে ঢুকতে দেখলো আসিফ লম্বা হয়ে বিছানায় শুয়ে আছে। শম্পা বিছানার কাছে এসে আসিফের পাশে বসলো। আসিফের হাতটি ধরে কিছুক্ষণ আসিফের দিকে তাকিয়ে মনে মনে বলল, যে মানুষটা আমাকে ঘুম পাড়িয়ে তারপর নিজে ঘুমাতো, সে মানুষটা আজ 2 মাস হলো প্রতি রাতে বেহুশের মতো ঘুমাচ্ছে, আর আমার নির্ঘুম রাত কাটছে। ভাবতে ভাবতে শম্পার চোখের কোণে পানি ছলছল করছে। সকালবেলা আসিফ অফিসের উদ্দেশ্যে বের হতেই শম্পা ডাক দিয়ে দিল, দাঁড়াও। আসিফ দাঁড়িয়ে বলল, কি বলবে বলো। আজ একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে, নাস্তা খেয়ে যাও। না, এখন নাস্তা খাওয়ার সময় নেই। বলেই সামনে পা বাড়াতেই হাতটা টান দিয়ে ধরে ফেললো। আসিফ রাগান্বিত হয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি বারবার বলেছি আমাকে তুমি ছুঁয়েও দেখবে না, তারপর আমার হাত কেন ধরলে? তোমাকে যদি আমি ছুঁয়েও দেখতে না পারি, স্ত্রী হিসেবে যদি স্বামীর আদর্শ হক ভালোবাসা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হই, তাহলে আমি কোটিপতি আসিফ চৌধুরীর সাথে থাকছি কেন? আমাকে বিদায় করে দিন। মাত্র 2 মাসে ধৈর্য হারিয়ে ফেললে? তুমি যে আঘাত কলিজায় করেছো, সেই ক্ষত না শুকানো পর্যন্ত আমি তোমাকে কষ্ট দেব, তিলে তিলে কষ্ট দেব। আর বিদায়ের কথা বলছো? চলে যাও। তোমাকে আমি শিকল দিয়ে বেঁধে রাখিনি। তুমি তো সেদিনই মুক্ত হয়ে গেছো, যেদিন নিজ চোখে তোমার অপকর্ম আমি দেখেছি। আসিফ, আমি ভুল করেছি। আমি তোমার কাছে হাজারো বার ক্ষমা চেয়েছি। তুমি আমাকে ক্ষমা করে একবার বুকে টেনে নাও, আর আমার বুকটা জুড়ে দাও দাও করে তোমার জ্বালানো অগ্নি শিখা জ্বলছে। বলে এই রুম থেকে বের হয়ে গেল। শম্পার চোখের পানি দিয়ে আসিফকে বিদায় দেওয়া ছাড়া আর কিছু করা ছিল না। রাত 10টা বাজে। আজ আসিফ আসছে না। নর্তকী চুমকিরও কোনো খবর নেই। দরজার দিকে তাকিয়ে তাকিয়ে শম্পা কথাগুলো ভাবছে। রাত 11টা 12টা বাজে, এখনো আসিফ আসলো না। শম্পা টেনশনে পড়ে গেল। মোবাইলটা হাতে নিয়ে আসিফের নাম্বারে কল দিল, কিন্তু মোবাইলে সুইচ অফ দেখে আরো টেনশনে পড়ে গেল। কি হলো, এখনো আসিফ বাসায় আসলো না, মোবাইল বন্ধ, তাহলে কোথায় গেল? শম্পা ভাবছে। এমন সময় শম্পার মোবাইলে কল আসলো। শম্পা হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে আসিফের মামা কলিম শেখ বলল, বৌমা, আমি তোমার কলিম মামা। শম্পা অবাক হয়ে বলল, মামা, এত রাতে আপনি কল করলেন, কোনো সমস্যা? হ্যাঁ বৌমা, একটু সমস্যা হয়েছে, তোমাকে একটু মেডিকেলে আসতে হবে। কেন মামা, কি হয়েছে? মামির কোনো সমস্যা? তোমার মামির সমস্যা না, আসলে তেমন কিছুই হয়নি। আসিফ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তুমি কি আসবে? শম্পা চমকে উঠে কান্না শুরু করলো। কি বলছেন মামা, কোন মেডিকেলে আছে আমাকে বলুন, আমি এক্ষুনি আসবো। বোমা, তুমি ভেঙে পড়ো না, আমি ঠিকানা বলছি, তুমি চলে এসো। আসিফের মামা মেডিকেলের নাম বলল। শম্পা মোবাইল কেটে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আসিফ অজ্ঞান, মাথায় ব্যান্ডেজ, মেডিকেলের বেডে শুয়ে আছে। পাশে হাত ধরে দাঁড়িয়ে আছে আসিফের মামা কলিম শেখ। এমন সময় কেবিনে প্রবেশ করে দৌড়ে আসিফের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লো শম্পা। আসিফের জ্ঞান ফিরল। শম্পাকে দেখে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। শম্পা আসিফকে জড়িয়ে ধরতে চাইলো। আসিফ উত্তেজিত হয়ে বলল, খবরদার, আমাকে তুমি ধরবে না। এমন কথা শুনে কলিম শেখ অবাক
অবাক হলো। শম্পা কান্না করতে করতে বলল, আজ অন্তত তুমি এমন করো না, আমাকে দূরে সরিয়ে দিও না। আসিফ বলল, তুমি কেন এখানে এসেছো? তোমাকে কে খবর দিয়েছে? কলিম শেখ বলল, আমি বৌমাকে খবর দিয়েছি, আমি ওকে আসতে বলেছি। আর তুই বৌমার সাথে খারাপ ব্যবহার করছিস কেন? আসিফ বলল, মামা ওকে তুমি চলে যেতে বলো, এক্ষুনি এই মুহূর্তে এই কেবিন থেকে বের হয়ে যেতে বলো। কলিম শেখ বলল, আসিফ তুই এমন উগ্র মেজাজে হলি কবে থেকে? ডাক্তার বলেছে তুই নাকি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলি, সে কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি রে বাপ, তুই তো সিগারেটও ছুঁয়ে দেখিসনি কখনো, মদ খাওয়া শুরু করলি কবে থেকে? আসিফ চুপ। শম্পা বলল, মামা 2 মাস হলো, সে এখন অনেক কিছু শিখেছে, মদ সিগারেট খাওয়া, আমার সাথে খারাপ ব্যবহার করা। কলিম শেখ বলল, কি বলছো বৌমা, কিন্তু কারণ কি? শম্পা বলল, কারণটা আমি মামা, আমার কারণেই তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে, আমার ভুলে আমিও কষ্ট পাচ্ছি। কলিম শেখ বলল, বৌমা কি হয়েছে আমাকে বলবে? শম্পা বলল, মামা সেদিন ছিল আমার জন্মদিন, কিন্তু আপনার ভাগিনা ছিল দেশের বাহিরে, আমার কিছু কলেজ ফ্রেন্ড এসেছিল আমার বার্থডে উদযাপন করতে, কিন্তু আমিও একটু বেশি বেসামাল হয়ে গিয়েছিলাম। অনিচ্ছা থাকা সত্ত্বেও ওদের সাথে মদ পান করেছিলাম, ওদের সাথে নাচ করেছিলাম, সবাই একসাথে নাচ করছি আর মদ খাচ্ছি। হঠাৎ ড্রয়িং রুমে ফুল হাতে আসিফ প্রবেশ করলো। আসিফকে দেখে সবার নাচ থেমে গেল। আমার বন্ধু বান্ধবী সবাই স্বাভাবিক হতে চাইলো, কিন্তু প্রথম মদ খেয়ে মাতলামি করতে লাগলাম। আসিফের হাত থেকে ফুলের তোড়াটা ফ্লোরে পড়ে গেল। এমন মাতাল অবস্থায় আমাকে দেখে চোখ লাল হয়ে গেল। আমার পাশে এসে দাঁড়ালো। উপস্থিত সবাই একে একে স্থান ত্যাগ করতে লাগলো। আমি আসিফকে মাতলামি করতে করতে বললাম, কি হলো, তুমি কিভাবে আসলে? তুমি না সিঙ্গাপুর ছিলে? আসিফ শুধু আমার দিকে তাকিয়ে রইলো, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম, বসো, সোফায় বসো। আমি টান দিয়ে সোফায় বসালাম। আসিফের চোখ পড়লো মদের বোতলের উপর, আমার দিকে তাকালো, মদের বোতলটা হাতে নিল, মুখ দিয়ে ডক ডক করে মদ খেতে লাগলো। শম্পা কান্না করতে করতে বলল, মামা আমি বুঝতে পারিনি আসিফ এতটা কষ্ট পাবে। বিশ্বাস করুন মামা, ওদের আমি বাসায় ডেকে নিয়ে আসিনি, ওরা নিজেরা এসেছে। সেই থেকে বিশাল পরিবর্তন। আমাকে সে প্রচন্ড ঘৃণা করে, অবহেলা করে, শুধু আমারই ভুলের কারণে। কলিম শেখ বলল, আসিফ বৌমা এত বড় একটা অন্যায় করলো, শম্পাকে ডিভোর্স দিয়ে দে। মামার মুখে এমন কথা শুনে আসিফ শম্পা দুজনেই চমকে উঠলো। আসিফ বলল, মামা আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। শম্পা আসিফের কথা শুনে স্বস্তি পেল। কলিম শেখ বলল, কেন পারবি না? অপরাধী শাস্তি তো দিতেই হবে, তাই না? আসিফ বলল, শাস্তি আমি ওকে দিচ্ছি। কলিম শেখ বলল, তুই ভুল বললি, শাস্তি তুই বৌমাকে দিচ্ছিস না, শাস্তি তুই নিজেই পাচ্ছিস। আসিফ বলল, কি বলছো মামা? কলিম শেখ বলল, তোর জীবনে আমি একটা পাগলামি দেখেছি, তা হলো বৌমাকে ভালোবাসার পাগলামি। বিয়ের আগে কি করছিস মনে আছে? আজ সামান্য একটা বিষয় নিয়ে নেশা করে পাগলামি করছিস। সব পাগলামির মূলে কি জানো বৌমা? কি মামা? ও তোমাকে প্রচন্ড ভালোবাসে, তাই তোমার জন্মদিনের ঘটনাটাও মানতে পারছে না, তাই তো পাগলামি করছে। মামা আমি 1000বার ক্ষমা চেয়েছি, কিন্তু সে বারবার মুখ ফিরিয়ে নিয়েছে। আসিফ ক্ষমা মহত্বের লক্ষণ, বৌমাকে ক্ষমা করে দে। আমি বলছি আর পাগলামি করিস না, মাতলামিও করিস না। এই বলে কেবিন থেকে বের হয়ে গেল। মামা চলে যাবার পর শম্পা বলল, কষ্ট অনেক পেয়েছি, কাটা ঘায়ে নুনের ছিটা বারবার দিয়েছো, ডিভোর্স দিতে পারছো না কেন? আসিফ শম্পার হাতটি ধরে বুকের উপর রেখে বলল, মামার কথাই সত্য, আমি তোমাকে শাস্তি দিতে গিয়ে নিজেই অসম্ভব শাস্তি পেয়েছি। এখন বুঝতে পারছি অতিরিক্ত হয়ে গেছে। ভালোবাসি তো, তাই এত কিছুর পরও তোমাকে ছেড়ে যেতে পারিনি। প্রিয় ভিউয়ার্স, সত্যিকারের ভালোবাসার মানুষগুলোর পাগলামিগুলো হয়তো এমনই হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।